উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন বর্ণা শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 7। সাবধান মিসেস চৌধুরী, রাত বিরতে বরের সাথে এমন চুরি করে দুষ্টুমি করা কিন্তু ওজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টো কোনো একটা মুহূর্ত যে আপনার বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন না। কথাটা শোনা মাত্র মৌ লজ্জায় লাল হয়ে খপ করে ওজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ লুকালো। মনে মনে ভাবল, এই মানুষটা কিভাবে যে না ঘুমিয়ে ঘুমানোর ভান ধরে মানুষকে এভাবে ঠকাতে পারে সে কিছুতেই ভেবে পায় না। এভাবে মনের ভেতরে একরাশ মিষ্টি অনুভূতি তোলাচল নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে নিশুতি রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপ্টে শুয়ে আছে ওজান। মাত্র ঘুম ভাঙা অবস্থায় অবচেতন মনেই সে পাশে হাত বাড়ালে কিন্তু পর মুহূর্তেই এক ঝটকায় লাফিয়ে উঠল সে। পাশে মৌ নেই। মেয়েটা তো এত সকালে কোথায় গেল সে কিছুই বুঝতে পারছে না। জানালার বাহিরে তাকিয়ে দেখল বাহিরে এখনো অনেকটা বেলা হয়েছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে এসে চমকে উঠল। ঘড়িতে তখন সময় 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামলো। বিদ্যুৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সোজা ড্রয়িং রুমে নেমে এলো। চোখ থেকে ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটে নাই, তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখটা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। এখন এটা উজানের অলিখিত নিয়ম, কিন্তু এসে দেখলো ড্রয়িং রুমেও মৌ নেই। সে আবারও উপরে গিয়ে মেহেরের রুমে উকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হলো ওজান। এভাবে প্রায় পুরো বাসা খুঁজে ফেলল সে, কিন্তু কোথাও মৌয়ের দেখা নেই। অতঃপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করছে। রান্নার কাজ প্রায় শেষের দিকে। ওজান সোজা তোবা ভাবির কাছে গেল। তোবা ওজানকে ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই ওজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাহিরে বের রাখতো না। ওজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করলো, ভাবি আমার বউ কই গো? তোবা যেন আকাশ থেকে পড়ল। ছেলেটার এমন হুটহাট আচরণ তাকে বরাবরই অবাক করেছে। ওজানের প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে তোবা মুচকি হাসতে হাসতে বলে, তার আগে বল, তুমি এই সকালে আর তার খালি গায়ে এভাবে হাঁটছো কেন? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞেস করো। এখন বলো, আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখটা না দেখলে ওজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তবু আবারও হাসলো। ওজানের মুখে এমন অবকটে স্বীকারোক্তি শুনতে বেশ ভালোই লাগছে, তবে সে এখন উত্তরটা দেবে তা শুনে ওজানে মোটেও ভালো লাগবে না। তবু আলতো হেসে বলল, ভাইয়া তোমার মনে হয় দিন আজ খারাপই যাবে। ওজান পুরো কুচকে বলল, বাট হোয়াই? তোমার বউ অনেক আগে মেহেরের সাথে কলেজে চলে গিয়েছে। হোয়াট? আমার বউ ইভাদের বউ মেহেরের সাথে কেন গেল? আমার কাছ থেকে একটাবার পারমিশন দেওয়ার প্রয়োজনও মনে করলো না? অবাধ্য মেয়েটা দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি ভুলে গিয়েছো যে ওই পিচ্চিটা শুধু ওজান চৌধুরীর বউ? একদম কথাগুলো বলে ওজান থামলো। তার এই হুলস্থুল কাণ্ড দেখে বড় ভাই আরিয়ানের ধীরপাই কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেও তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? ওজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করে, আম্মু তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নয়তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো, তারপর ওজানের দিকে খানিকটা চোখে ফিসফিসিয়ে আওড়ালো, কি রে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়নি নাকি? না মানে বউকে না দেখে চোখ মুখে যেন একদম খেয়ে হারিয়ে ফেলেছিস, আবার এই খালি গায়ে কিচেন রূপ পর্যন্ত চলে এসেছিস। এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করা বউ ঘরে তুলেছ, তার সাথে কিছুমিছু না করলে তোমায় বাবা বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট তোমাকে ওই ডাক্তার শোনানোর জন্যই যা করার করবো, এর থেকে বেশি কিছুই ভাবার নেই। উজান চৌধুরী এত নির্লজ্জ নয়, বউ মানি না তার সাথে আবার মাখামাখি করব? আমি ফুলের মতো পবিত্র। কথাটা বলেই উজান নিজের মুখ ভেঙে গটগট করে ওখান থেকে চলে গেল। পেছনে সবাই শব্দ করে হাসতে লাগলো। মৌ, তুমি শিওর তো তোমাকে পরীক্ষার সব প্রশ্ন আগেভাগে এনে দিলে তুমি উজানকে আমার হাতে ছেড়ে দেবে? শিরিনের মুখে কথাটা শুনে মৌ খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল। সে চট করে শিরিনের কাঁধে হাত রেখে একগাল হাসলো। তারপর এদিক ওদিকে তাকিয়ে নিবু নিবু দৃষ্টিতে ফিসফিসিয়ে বলল, শিওর মানে 100% শিওর ডাইনি? আই মিন সরি ম্যাম, আপনি যদি আমাকে পরীক্ষার সব প্রশ্ন এনে দিতে পারেন তবে আমার প্রফেসর সাহেবকে আপনার কাছে বন্ধক রাখবো, গড প্রমিস। হোয়াট? বন্ধক? বন্ধক মানে কি? আরে ম্যাম, আপনাকে এত কিছু জানতে হবে না। আমি জাস্ট উজান স্যারকে নিচে করে পাওয়ার কথা ভাবুন, আর আমাকে ঝটপট প্রশ্নগুলো এনে দিন, ব্যাস। কিন্তু তুমি যে দুদিন পর আবার উজানকে আমার কাছ থেকে কেড়ে নেবে না, তার কি প্রমাণ আছে? শিরিন একটু সন্দেহ সুরে জিজ্ঞেস করলো। মৌ এবার কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলে, আমার দাদি ঠিকই বলে, এই যুগে সত্যি কথার কোনো দাঁত নেই। আচ্ছা বলুন, এই জন্য আমায় কোথায় সাইন করতে হবে?
তাসমিয়া মৌ কখনো মুখের কথাই খেলাপ করে না, বুঝলেন? শিরিনের মুখে সন্দেহ কেটে গেল। সে হেসে বলল, ওকে ডান, তোমায় আমি বিশ্বাস করলাম। তাহলে আজ থেকে ওজান শুধু আমার, রাইট? মৌ মনে মনে তার কিরমির করে উঠল। রাক্ষসী বলে কি, তিনকে কবুল বলে ভাতা বাড়ালাম আমি। আর এই ডাইনি বলেছে আজ থেকে উজান চৌধুরী নাকি ওনার। শখ কত! আমার দোলহার দিকে তাকালে তোর চোখ আমি এক টেনে উপড়ে ফেলবো না। মনে মনে কথাগুলো বিড়বিড় করে বললেও মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে রাখলো মৌ। তার এই হাসি দেখে শিরিন ভ্রু কোচকে জিজ্ঞেস করলো, কিছু বললে মৌ? না না ম্যাম, কিছুই বলিনি। মৌ জিভ কেটে কাচুমাচু হাসলো। ঠিক তখনই উজান গটগট করে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ালো। সে মৌয়ের দিকে চরম তীক্ষ্ণ ও সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু সময় কিন্তু মৌ সেসবের বিন্দুমাত্র পাত্তা দিল না, বরং সে আচমকা উজানের হাতটা টেনে নিয়ে শটান শিরিনের হাতের উপরে গুজে দিল। মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে উজান পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। যেখানে অন্য কোনো নারী ছায়া উজানের উপরে পড়লে মৌ সহ্য করতে পারে না, সেখানে আছে স্বয়ং উজানকে শিরিনের হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটা উজানের মাথার উপর দিয়ে গেল। সে চরম রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, মিসেস চৌধুরী, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। মৌ উজানকে ইশারায় থামতে বলে শিরিনকে উদ্দেশ্য করে বলল, ওই ডাইনি, উফ সরি ম্যাম, আমার দুলহা জানকে আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রাখবেন আমাদের মধ্যে যা ডিল হয়েছে সেসব যেন আর তৃতীয় ব্যক্তি না জানে। আমি তাহলে এবার আসি। শিরিন খুশিতে আত্মহারা হলো। ঠিক আছে মৌ, থ্যাঙ্কস আ লট, তুমি অনেক ভালো। মৌ মুচকি হেসে খানিকটা দূরে চলে গেল, কিন্তু কি ভেবে যেন আবার দৌড়ে ফিরে এলো। তারপর শিরিনের হাতে একটা ডেইরি মিল্ক চকলেট কুচি দিয়ে মিষ্টি করে হাসলো। যতদিন না আমার সব পরীক্ষা শেষ হচ্ছে ততদিন রোজ আপনাকে আমি একটা করে চকলেট দেব। আর আমার দুলহা চানকে একটু করে দেখে রাখবেন, কেমন? বাই ডাইনি। কথাটা শেষ করে মৌ এক দৌড়ে সেখান থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় সে এক পলকের জন্য পেছন ফিরে তাকালো না। আর ওদিকে উজান আর আগে আর বিস্ময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় হুট করে শিরিন উজানকে জড়িয়ে ধরল, আর সাথে সাথে শিরিনের গালে এক সচরে থাপ্পড় বসিয়ে দিল উজান। এমনিতেই মৌয়ের এমন অদ্ভুত কাণ্ডে সে মনে মনে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত ছিল। তার উপরে এই ছেঁচড়া মেয়েটার বেহায়াপনা তাকে একদমই অতিষ্ঠ করে তুলেছে। সে রাগে অন্ধ হয়ে শিরিনের মুখে শক্ত করে চেপে ধরল এবং তাতে দাঁত পিষে বাঘের মতো গর্জন করে বলল, তোকে আমি শতবার বলেছি না যে আমার থেকে সবসময় দূরে দূরে থাকবি? তুই কিন্তু কোনো স্তরের নির্লজ্জ যে বারবার অমন কুকুরের মতো আমার কাছে ছুটে এসিস। নেক্সট টাইম যদি তোকে আমার বা আমার বইয়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, ট্রাস্ট মি, তোকে একদম শুট করে দেব। জাস্ট ফিনিশড। উজান চৌধুরীর মতো থার্ড ক্লাস মেয়েদের পাত্তা দেয় না। সে ওয়ান অ্যান্ড অনলি তার মিসেস চৌধুরীকেই ভালোবাসে, সো বি কেয়ারফুল। যেহেতু এই ঘটনা আর কথাবার্তায় শিরিনের ব্যক্তিগত কেবিনের ঠিক আড়ালে হচ্ছিল, তাই কলেজের অন্য কেউ তাদের এই রুদ্রমূর্তি বা বাকবিতরণটা দেখতে পেল না। শিরিন এক হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা চেপে ধরে চরম অবাক ও অবকল দৃষ্টিতে চেয়ে রইল। এই অহংকারী ছেলেকে সে কোনোভাবেই নিজের বশে আনতে পারছে না, কিন্তু উজান চৌধুরীকে না পেলে যে তার চলবেই না। উজান তার দিকে আবারও এক তীক্ষ্ণ এবং মারমুখী নজরে তাকিয়ে কড়া গলায় আওড়ালো, বাই দ্য ওয়ে, ওই পিচিটা তোর সাথে কিসে ডিল করেছে? হ্যাঁ, সত্যটা কি? আমি এখনই শুনতে চাই। শিরিন উজানের এত ভয়ঙ্কর রূপ দেখে ভয় তোতলাতে তোতলাতে বলে, তা তেমন কিছু না উজান। আমি তোকে লাস্ট টাইম বলছি, পিচি তোকে কি বলেছে তাড়াতাড়ি বল। উজান আরও এক পা এগিয়ে এসে ধমকে উঠল। উজান তার দিকে ওভাবে তেড়ে আসায় শিরিন ভয়ে একদম ঘাবড়ে গেল। তার চোখে মুখে তখন ভয় স্পষ্ট ফুটে উঠেছে, যা সিআইডি এজেন্ট উজানের চোখের তীক্ষ্ণ এড়াতে পারল না। সে চোখ রাঙিয়ে তাকাতেই শিরিনার কথা লুকাতে পারল না। তাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর ডিরেক্ট। বাকি কথা শেষ করার আগেই শিরিন গড়বড় করে কাঁপতে কাঁপতে সব বলতে শুরু করলো। বলছি উজান, প্লিজ মেরো না আমায়। তোমার ওই বউ, আই মিন মৌ, তোমাকে আমার কাছে বন্ধক রেখেছে এবং এর বিনিময়ে আমার কাছ থেকে সব পরীক্ষা প্রশ্নের প্রশ্নপত্র আগেভাগে চেয়ে নিয়েছে। এটাই ডিল হয়েছে আমাদের দুজনের মধ্যে, ট্রাস্ট মি, এর বাইরে আর কিছু নয়। হোয়াট? শিরিনের মুখ থেকে সত্যটা শোনা মাত্রই উজান পুরো করিডোর কাঁপিয়ে একটা বিকট চিৎকার দিয়ে উঠল। বিচ্ছু মেয়ে তলে তলে এত বড় ফন্দি এঁটে বসে আছে। প্রশ্ন পাশের লোভে নিজের বরকে অন্যের কাছে বন্ধক দিয়ে দিল। কথাটা ভাবতেই উজানের পুরো গা শিউরে উঠল। এখন সে বুঝতে পারছে সামনে পরীক্ষা থাকার পরেও মেয়েটা কেন দিনরাত এমন রিল্যাক্সে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এই ধুরন্ধর মেয়েকে এখনই সাইজ না করলেই নয়। উজান নিজের কপালে হাত দিয়ে চরম হতাশায় বিড়বিড় করে উঠল। শাশুড়ির মেয়ে করেছেটা কি? নিজের জামাইকে কেউ এক্সের কাছে বন্ধক দেয়? তুই কোন লেভেলের যাওরাউট বউকে বউ করেছিস উজান? এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিতি, সেটাও ভালো ছিল। উজানের এমন কথাবার্তা শুনে শিরিনের মুখটা পুরো থমথমে হয়ে গেল। সে প্রচণ্ড ভয়ে এক দুপা করে পেছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। অমনি উজান খপ করে তার হাতটা চেপে ধরে চোখ রাঙিয়ে তাকালো। শাকচুন্নি, এখনই পালাচ্ছিস কোথায়? তার আগে বল, আমার ওই অবুঝ নিষ্পাপ বউটাকে তুই এই কুবুদ্ধি দিয়েছিস, তাই না?
সেদিন আমতা আমতা করে, আমি কেন তোমার বউকে এমন বুদ্ধিশুদ্ধি দিতে যাব, হ্যাঁ? তোমার বউ তো নিজেই আমার কাছে এসে ধরা দিল। এমনকি দুটো বিষয় প্রশ্নপত্র অলরেডি নিয়েও গেল। আর এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ উজান। তোরই দোষ। আমার বউ না হয় অবুঝ, কিন্তু তুই কাল নাকিনি আবার ঢ্যাং ঢ্যাং করে কিভাবে পরীক্ষার আগেই প্রশ্ন দিলি? বিড়ালের বাচ্চার মতো বউটা আমার এমনিতেই পড়তে চায় না। এখন তোর জন্য একেবারে গোল্লাই যাবে। যদি আমার বউ পরীক্ষায় ফেল করে তবে তোকে নর্দমায় চুবাবো। কাল নাকিনি নিজের দোষ থাকতে আমার নাবালিকা বউটার উপরে দোষটা পাস? শিরিনকে ওখানে দাঁড় করিয়ে রেখে উজান এক প্রকার দৌড়ে ময়ের সন্তানের রওনা হলো। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, আর সেটা কিনা প্রিন্ট করেছে প্রফেসরের ওয়াইফ। এই কথা জানাজানি হলে কি হবে, উজান আর কিছু ভাবতে পারছে না। অস্থির মাথায় সে করিডোর দিয়ে দ্রুত পা চালালো। ওদিকে মৌ ক্লাসরুমে ঢুকেই খুশিতে সবার সামনে থেই থেই করে নাচতে শুরু করেছে। স্বামীকে বন্ধক দিয়ে যে এত বড় একটা মুশকিল আসান হয়ে যাবে সে তো ভাবতেই পারেনি। যে কাজটা উজানের হাত পা ধরেও করা সম্ভব হয়নি, সেটা ওই শিরিন ডাইনিকে দিয়ে কত সহজেই না দিয়ে গেল। এখন অন্তত সে কোনো টেনশন ছাড়া বিন্দাস পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ ললিতা তার সামনে এসে দাঁড়িয়ে কপাল কুঁচকে তাকালো। ললিতাকে দেখে মাত্রই মৌ মুখ বাঁকিয়ে অন্যদিকে সরে গেল। এই মেয়েটাকে দেখলেই তার গা জ্বালা করে। পুরো দিনটাই মাটি হয়ে যায়, অথচ যেখানেই যায় এই আপদটার সাথেই দেখা হয়। ললিতা হাত গুটিয়ে বাঁকা গলায় প্রশ্ন করল, পাগলের মতো ওইভাবে নাচছিস কেন? ভাতারের কথা মনে পড়েছে তাই নাচছি। আমার ইচ্ছে হলে আমি গাইবো লাফাবো, তাতে তোর কি? হ্যাঁ, সর এখান থেকে, ডাইনি একটা। এরপর মৌ গিয়ে নিজের বেঞ্চে ধপ করে বসল। তার এমন তারামুখো উত্তর শুনে ললিতা একটু খুশি হতে পারল না, বরং তার মনে একরাশ ক্ষোভ এবং হিংসা জমা হলো। ঠিক তখনই ক্লাসরুমের দরজা দিয়ে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো উজান। প্রফেসরকে এভাবে হঠাৎ ক্লাসে ঢুকতে দেখে সব ছাত্রছাত্রী তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এখন তো উজানের ক্লাস নেওয়ার সময় নয়, তবে সে কেন এই অসময়ে এলো তা কেউ বুঝতে পারল না। উজান কোনো দিকে না তাকিয়ে সোজা মৌয়ের বেঞ্চের সামনে গিয়ে দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। পেছন থেকে ললিতা আমতা আমতা করে প্রশ্ন করল, স্যার এনি প্রবলেম? উজান ললিতার দিকে এক পলক তাকালো, না তাকিয়ে চরম বিরক্তির কণ্ঠে উত্তর দিল, নো, সিট ডাউন। আর মিস তাসফিয়া মৌ, প্লিজ কাম টু মাই কেবিন। উজানের গম্ভীর কণ্ঠের আদেশ শুনে মৌ মোটেও ভয় পেল না, বরং সে উজানের দিকে তাকিয়ে একমাত্র 32টা দাঁত কেলিয়ে হাসল। পুরো ব্যাপারটা বুঝতে না পারলেও সে খানিকটা আন্দাজ করতে পেরেছে যে উজান কেন এখানে হন্য হয়ে এখানে ছুটে এসেছে। সে উজানকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের সামনের চুলগুলো আঙুল দিয়ে পেছনে উড়িয়ে বেশ ভাব নিয়ে বলল, সরি স্যার, আপনার সাথে আমি যদি এখন যাই তবে আমার বয়ফ্রেন্ড বড্ড রাগ করবে। সে একদমই চায় না যে আমি অন্য কোনো পরপুরুষের সাথে একা কোথাও যাই। মৌয়ের মুখে থেকে এমন অদ্ভুত ও অভাবনীয় উত্তর শুনে উজান ভরা ক্লাসের মাঝখানে পুরো ভ্যাবাচাকা খেয়ে থমকে গেল। জীবনে সে অন্তত নিজের বইয়ের কাছ থেকে এমন বাসমার্কা কথা উত্তর আশা করেনি। মৌয়ের এমন আজব উত্তর শুনে ক্লাসের সবাই একচোখে হু হু করে হাসতে শুরু করলো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে পুরো ক্লাসের দিকে একবার তাকাতেই মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই একদম চুপ। উজান নিজের রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে আবারও বলল, মিস মৌ, আপনি কি ভদ্রভাবে আমার সাথে আমার কেবিনে যাবেন নাকি? উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ ড্রেসকে হাত রেখে ফিসফিস করে বলে, সরি স্যার, আমি যেতে পারবো না। আমার বয়ফ্রেন্ড দেখলে আমার সাথে ব্রেকআপ করে দেবে। আপনার যা বলার প্লিজ এখানেই বলুন। জাস্ট 5 মিনিটস। এর মধ্যে আপনাকে যদি আমি আমার কেবিনে দেখতে চাই, নয়তো আপনার পরীক্ষার খাতায় নাম্বার কেটে 0 করে দেওয়া হবে। জাস্ট মাইন্ড ইট। একদমে করা আলটিমেটাম দিয়ে উজান গটগট করে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। উজানে যাওয়ার দিকে তাকিয়ে মৌ এবার শুকনো ঢোকিল। সে যাবে কি যাবে না তা নিয়ে গভীর ভাবনায় পড়ল। লোকটা বড়টা বেশি এক কথার মানুষ। যদি সত্যি সত্যি না যাওয়ার অপরাধে তার পরীক্ষা নাম্বার কমিয়ে দেয় তখন কি হবে? কিন্তু অনেক ভেবেচিন্তেও মৌ শেষ পর্যন্ত কেবিনে গেল না, কারণ সে খুব ভালো করে জানে এখন উজানে কেবিনে একা একা গেলে তার ওপর দিয়ে অনেক বড়সড় ঝড় বয়ে যাবে। তার চেয়ে বরং বাসা গিয়ে উজানের মান ভাঙানো অনেক সহজ। সেখানে তার রাগ সামলাতে খুব বেশি বেগ পোয়াতে হবে না। এই ভেবে সে মনকে সান্ত্বনা দিয়ে একদম রিল্যাক্সে রইল। বিকেলের দিকে হাসপাতালের সামনে অটোরিকশা থামতেই মৌ আর মেহের দুজনেই নেমে পড়ল। আজ অনেকদিন পর তারা সাব্বিরকে দেখতে এসেছে। অবশ্য ওজানকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি, পুরো বিষয়টাই গোপন রাখা হয়েছে। কিন্তু অটোরিকশা থেকে নামতেই ঠিক পেছনে একটা গাড়ি অনবরত কর্কশ হর্ন শুনে মৌ মেজা ছাড়িয়ে চেঁচিয়ে উঠল, কোন শয়তানের নাতিরে অমন কানের কাছে হর্ন দিচ্ছিস? তোকে এক লাথি দিয়ে ওখানটায় পাঠিয়ে দেখ। বলতে বলতেই যেমনই মৌ পেছন ফিরে তাকালো অমনি সে পুরো গ্যাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেল। উজান নিজের স্পোর্টস বাইকারের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মৌয়ের কলিজা যেন শুকিয়ে গায়। মানুষটাকে না বলে এত লুকিয়ে তারা এখানে এলো, অথচ সে কিনা তাদের ঠিক পেছনে এসে হাজির। উজানের চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে
যে সে ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে আছে। উজান নিজের বাইকটা একপাশে পার্ক করে দুহাতে বুকে বেঁধে মৌয়ের মুখোমুখি এসে দাঁড়ালো। তারপর একরাশ গাম্ভীর্য নিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, কি যেন বলেছিলেন আমায়? কাকে লাথি দিয়ে উকানটায় পাঠাবেন শুনি? মৌ জিভ কেটে কাঁদো কাঁদো মুখে তোতলাতে বলল, আপনি? না না, আমি আপনাকে কিছু বলিনি। এই বলে সে ওখান থেকে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু উজান চিল পাখির মতো ক্ষিপ্র গতিতে খপ করে ময়ের নরম হাতটা শক্ত করে ধরে ফেলল। সে নিচে তাতে দাঁত পিষে কটমট করে তাকালো। উজান চৌধুরীর চোখ ফাঁকি দেওয়া এত বড় সাহস! স্বামী বন্ধক রেখে প্রশ্ন আউট করা, আবার এখন না বলে হাসপাতালে আসা। চলো বাসায়, আজ তোমাকে খুব ভালো করে মজা দেখাবো। এরপর উজান এক প্রকার জোর করে ময়ের হাত ধরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল। মেহের এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল, এবার মুচকি হেসে সেও হাসতে হাসতে তাদের পিছনে হাঁটতে লাগলো। উজান করিডোর দিয়ে যাওয়ার সময়ও কটমট দৃষ্টিতে তাকাচ্ছে ময়ূরকে, ইচ্ছে মতো শাসিয়ে যাচ্ছিল, যা দেখে মেহের নিচে ঠোঁট চেপে হাসি সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সাপিরের কেবিনে একদম চলে আসলো সামনে। কেবিনের দরজায় হাতল ধরার আগেই মুহূর্তে উজান হঠাৎ ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত কড়াই ফিসফিস করে প্রতিধ্বনিত করল, একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর সাধারণ সৌজন্যতাবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে। যদিও ভুলে যদি তাকে জড়িয়ে জড়িয়ে ধরেছ, তবে সোজা নিয়ে গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো। জাস্ট মাইন্ড ইট, মিসেস চৌধুরী। কে শুনে কার কথা? সঙ্গে সঙ্গে উজানের করা নিষেধাজ্ঞা শোনার সত্ত্বেও কেবিনে ঢোকার পরপরই মৌতার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে গেল। সাব্বির তখন মাত্রই বিছানায় আছোয়া অবস্থায় বসেছিল। অমন মৌ আচমকা এসে তাকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার এমন আশবেগ কাণ্ডে সাব্বির পুরোপুরি ঘাড়াপাচাকা খেয়ে গেল। সে ভয়ার্ত চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধেই উজান তাকে এই দমবন্ধকর করা হাসপাতালে পাঠিয়েছে, আর আজ এখানে এসেও মেয়েটা একই কাণ্ড ঘটালো। উজান নিজের রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন ঝরছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমূর্তি দেখেও না দেখার ভান করে মুচকি হাসল। তারপর একগাল হেসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ওগো, তুমি এখন কেমন আছো? মৌয়ের মুখে এই কথাটুকু শুনেই সাব্বিরের গলায় যেন খাবার আটকে বিষম খাওয়ার উপক্রম হলো। সে মনে মনে ভাবল, খানিকটা সুস্থ হয়ে মাত্র বিছানায় উঠে বসেছে সে, আর এখন এই মেয়েটা নিশ্চয়ই তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে। নয়তো কেউ নিজে বরের সামনে এমন কথা বলে? পাশে সাব্বিরের মা বসে আছেন বলেই মৌ হয়তো উজানকে অতটা পরোয়া করছে না। আর ওদিকে উজানের এমন বেহাল দশা দেখে মেহির এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে হাসছে। মৌ আবার নাকা মেশানো গলায় বলা শুরু করলো, কি গো, তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। তার আর বাকি কথা শেষ হওয়ার আগে উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে সকলের সামনে এক ঝটকায় মৌকে নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আশ্মিক কাণ্ডে কেবিনে থাকা সবার চোখ চরকাচ হয়ে গেল। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করেছিল যে এমন কিছু একটা হতে পারে। সে খুব ভালো করে জানে উজান তাকে নিয়ে কতটা সেন্সিটিভ। অন্য কোনো পুরুষ সে দূর, নিজের ভাইয়ের সাথেও সে মৌকে সহ্য করতে পারে না। কিন্তু মৌ তো সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে ধ্বনিত করে, এই রাক্ষস লোক, ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে উচারের ধৈর্যের পাত ভেঙে গিয়েছে। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় মৌকে নিজের চওড়া কাঁধে তুলে নিল। যেভাবে ঝড়ের গতিতে সে কেবিনে এসেছিল ঠিক সেভাবেই ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ি মেয়ে দেখছি দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চল আজকে। বাসায় গিয়ে খুব করে দেখাচ্ছি এই সাহস কোথায় গিয়ে থাকে। বউ উজানের নামানোর জন্য তার পিঠে এলোপাতাড়ি থাপ্পড় মারতে লাগলো। নিচে বড় বড় নখ দিয়ে খামচে ধরলো, তবুও উজান তাকে এক চুলো নাড়ল না। হাসপাতালের করিডোরে থাকা সাধারণ মানুষও স্টাফরা হা হয়ে তাদের এই কাণ্ড দেখে যাচ্ছিল। ঠিক তখনই পরিস্থিতির বেগতিক দেখে মৌ চিৎকার করে উঠল, কেউ বাঁচে না মাই, আমাকে এই খাটাস লোকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হেল্প প্লিজ, হেল্প মি। মৌয়ের চিৎকার শুনে হাসপাতালের দুজন লোক এগিয়ে এসে হুট করে উজানের সামনের পথ আটকে দাঁড়ালো। উজান এতে প্রচণ্ড বিরক্ত এবং ক্ষিপ্ত হলো। সে নিচে তাতে দাঁত পিছে কটমট করে, আমি কোনো কিডন্যাপার নই। এটা আমার 3 কবুল বলে বিয়ে করা নিজের বৈধ বউ। শালে প্রচণ্ড পাঁচি আর তেরামুখ হয়েছে, তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমার পথ আটকানোর চেষ্টা করেন তবে তার কপালে শুনি। উজানের চওড়া শরীরে চাহনি দিকে বাকি কথা শেষ হওয়ার আগেই দুজন লোক চট করে পথ ছেড়ে গেল। এরপর উজানোর আগে পুষতে পুষতে গটগট করে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। এদিকে তারা চলে যেতেই সাব্বির একটা দীর্ঘশ্বাস পেল। যাক, একটা বড়সড় টর্নেডো তার উপর দিয়ে চলে যায়নি ভেবে সে একটু স্বস্তির নিঃশ্বাস পেল। ওদিকে মেহের ততক্ষণে নিজের পেটে হাত দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু উজানরা চলে যেতেই সে এবার খিলখিল করে শব্দ করে হেসে উঠল। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠল, আর সাথে সাথেই মেহেরের হাসি উধাও হয়ে গেল। সে চুপ মেরে গেল। মেহের ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ভাইয়া ওভাবে ধমক দিলে কেন? এখন কি আমি একটু হাসতেও পারবো না?
বইন রে, তুই বুঝতে পারছিস না সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ আছে। রোহান ভাইয়া আজই বিদেশ থেকে দেশে ফিরেছেন। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে যে ওনার আদরের ফুলের বিয়ে হয়ে গিয়েছে, তখন কি অবস্থা হবে? হোয়াট? তোমাকে কে বললো বড় ভাইয়া আজ আসছেন? মিহির চিৎকার দিয়ে বলে। ভাইয়া প্লেনে ওঠার আগ মুহূর্ত আমার সাথে ফোনে কথা বলেছে। আমি এখন ভাবছি এটাই যে কি হবে। আমার তো ভাইয়ের কথা বিন্দুমাত্র না ভেবেই ওনার ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম। কিন্তু এখন ভাইয়া এসে যখন সব জানবে তখন কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না ভাইয়া। তবে এবার মনে হচ্ছে সত্যি খারাপ কিছু একটা হতে চলেছে। প্রায় ঘন্টাখানেক পর ওজান মৌকে নিয়ে এসে বাসার সামনে নিচে বাইকটা থামালো। সে ততক্ষণে মৌয়ের হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল, যাতে মেয়েটা কোনো সুযোগই পালিয়ে যেতে না পারে। কোনো রকমের বাইকটা একপাশে স্ট্যান্ড করে রেখে যেমনই উজান মৌকে নিয়ে সামনে এগোতে যাবে, অমনি মৌ সুযোগ বুঝে তার হাতে সজোরে একটা কামড় বসিয়ে দিল। আচমকা এমন আহাম্মকি কাণ্ড ঘটবে তা উজান ভাবতেও পারেনি। তাই পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা বেগ পোহাতে হলো। এই সুযোগে মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভেতরে প্রবেশ করলো। উজানও নিজের হাতের ব্যথা অগ্রাহ্য করে তার পিছু পিছু ছুটল, কারণ সে খুব ভালো করেই জানে এই তারামুখো মেয়েটা এখন যদি কোনোভাবে ধরতে না পারে, তবে আজ সারা রাতেও সে আর তার হাতের নাগালে আসবে না। উজান পেছন থেকে রেগে চিৎকার করে উঠল, পিচ্ছি দাঁড়াও বলছি। জীবনেও না। মৌ পেছনের দিকে এক পলক তাকাতেই তার গতি আরও বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। সোফা টেবিলকে আড়া করে সে এদিক ওদিকে চড়তে লাগলো। উজারও নাচর বাতার মতো তার পিছু পিছু তাড়া করলো। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে 2 তলার নিচের রুমের দিকে দৌড়ে গেল। কিন্তু দরজাটা তড়িঘড়ি করে বন্ধ করার আগেই উজান ঝড়ের গতিতে রুমের ভিতরে প্রবেশ করলো। রুমে ঢুকে উজান হঠাৎ করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ারে অন করে দিয়ে নিচের শার্টের ওপরে দুটো বোতাম আলগা করতে করতে ধীর পায়ে মৌর দিকে এগিয়ে যেতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মৌ ভয়ে একদম সেটিয়ে গেল। লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মৌ যেন নিজের বিপদ নিচেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। একসময় দেওয়ালের সঙ্গে তার পিঠ ঠেকে গেল, আর পালানোর কোনো পথই নেই। তা দেখে মৌ শুকনো ঢোক গিলল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমার কাছে একদম আসবেন না, কিন্তু বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের বেগে এগিয়ে এসে মৌয়ের 2 হাতে দেওয়ালের সাথে চেপে ধরল। মৌ একরাশ ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, ততই মৌয়ের বুক ধুকপুক করছে। তার হৃদয়টা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্ত দেরি করল না, পর মুহূর্তেই সে মৌয়ের গলার ভাঁজে নিজের মুখ ঢুকালো। উজানের সেই তপ্ত ও পুরুষালী ছোঁয়ায় আসমিকভাবে কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত দিয়ে মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরেছে এবং অন্য হাত দিয়ে তার 2 হাত বন্দি করে রেখেছে। মৌ আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়ানোর, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বৃথা হচ্ছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শক্তির কাছে সে নিতান্তই এক অবলা বালিকা। হঠাৎই উজান তার গলার নরম চামড়ায় আলতো করে নিজের উষ্ঠধর ছোঁয়ালো। সাথে সাথে একটা তীব্র শিহরণ চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সেই ভারী ও মাদকতাময় কণ্ঠস্বর ভেসে এলো। মিসেস চৌধুরী যখন আমাকে এতটাই ভয় পান, তাহলে আমার সাথে এত তাড়ামি কেন করেন শুনি? নাকি এই উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্যই এই নিত্য নতুন ফোন দিয়ে আছেন? উজান চৌধুরী যখন নিজের স্বরূপে ফিরে, তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার ওই ছোট শরীরে আছে? মৌ রুমের এসি চলা সত্ত্বেও ঘেমে নিয়ে একাকার হয়ে তোতলাতে তোতলাতে বলল, তো দূরে যান প্লিজ। উজান এক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসে আওড়ালো, হুম, আপনি নিজেই তো বারবার নানান রকম কাণ্ড করে আমাকে আপনার কাছে ডাকেন, তাহলে এখন দূরে যাব কেন শুনি? আপনি তো নিজেই চাচ্ছেন আমাতে মিশে যেতে, আমাতেই পরিপূর্ণ হতে। তবুও মুখে কেন এমন উল্টো আচরণ করছেন? মৌ এবার নিরুপায় হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে চিৎকার করে উঠল, শাশুড়ি আম্মা। মৌয়ের এই গগনবিদারী চিৎকারে উজান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে এবার সোজা মৌয়ের ওষ্ঠ ধরে গভীর ও নিবিড়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর পরম আদরে ও বাকুল ছড়ে আওড়ালো, একটু ভালোবাসা দেবেন আমায় মিসেস চৌধুরী, বেশি না, একদম অল্প দিলেই চলবে। এই উজান চৌধুরী যে আপনার সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা, আপনার মাঝে এমন কী নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করে আমার সাথে? আপনাকে ছেড়ে আমি আর এক মুহূর্ত দূরে থাকতে পারছি না। বারবার আপনাতেই আসক্তি হচ্ছি। নাকি এসবই আপনার কোনো পাতাফাত? আমাকে এভাবে নিজের মায় সিডিউস করে বইয়ের অধিকার আদায় করতে চাচ্ছেন? মৌ লজ্জায় চোখ বুজে ফেলল। আমি শাশুড়ি আম্মার কাছে যাব। আমি এত জরুরি কথা বলছি আর আপনি অন্য প্রসঙ্গে গিয়ে ডিস্টার্ব করছেন। উজান তার নাকে নাক ঘেঁষে মৌ নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে উজানের কাণ্ড দেখছে। উজান ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছেন।
আপনি কি সেখানে গিয়ে হাড়কিপ্টে হাড্ডি হতে চান? তার আগে বলুন, আমি অত করে বারণ করার পরেও আপনি কেন হাসপাতালে গিয়ে ওই সাব্বিরকে জড়িয়ে ধরলেন? আপনি কি আমার কোনো কথাই বা না শোনার পণ করেছেন? আমি যা বলবো তার বিপরীত না করলে কি আপনার চলবেই না? আপনি কি জানেন শিরিন কিন্তু আপনার মতো অতটা অবাধ্য ছিল না। ওকে আমি যা বলতাম ও সেটাই করতো, ইভেন এখনো করে। আপনি ঠিক কি চান বলুন তো? আপনি কি চান আমি সবাইকে ছেড়ে আমি বাধ্য মেয়ে হলে আপনি আমায় ভালোবাসবেন প্রফেসর সাহেব? উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ হঠাৎ চোখ মেলে সরাসরি তার দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এমন আসমিক প্রশ্নে উজান স্তব্ধ হয়ে গেল। মৌ একরাশ প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আবারও বলে, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয় আপনিও কি আমায় ততটা দেবেন? ট্রাস্ট মি, আপনি যদি আমায় সত্যিই ভালোবাসেন তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব। একটুকুও দুষ্টুমি করব না। ওই শিরিন ডায়েরির থেকেও বেশি বাধ্য হব। বলুন না, তারপর আপনিও কি আমায় একইভাবে ভালোবাসবেন? ময়ের চোখে ওই নিষ্পাপ চাহনি আর ঠোঁটের আকুতি দেখে উজান যেন এক নিমিষেই তার সব রাগ ভুলে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন এক নিমিষেই উলটপালট হয়ে গেল। মেয়েটাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি প্রিয়দর্শিনী। আপনি আমাকে যতটুকু ভালোবাসেন উজান চৌধুরী তার থেকেও হাজার গুণ বেশি আপনাকে ভালোবাসে। কিন্তু উজান নিচে সেই পরম আকাঙ্ক্ষাকে ভেতরে চেপে রাখল। সে এক প্রকার জোর করেই ময়ের থেকে নিজের দূরত্ব বাড়ালো। দেওয়াল থেকে তার হাত দুটো ছাড়িয়ে নিয়ে সে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। মৌকে কষ্ট দিতে উজানের একটুও ইচ্ছে করে না। মেয়েটার চোখে জল দেখলে তার নিজের কলিজা ছিঁড়ে যায়। তবে আজ যদি সে নিজের মনে দুর্বলতা ও ভালোবাসার সত্যটা ময়ের সামনে প্রকাশ করে দেয়, তবে আবেগের চোটে মেয়েটার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। কয়েক মাস সামনেই তার ফাইনাল পরীক্ষা। আর এই সময়ে উজান চায় না মৌ পড়াশোনা বাদ দিয়ে এসব ভালোবাসার চক্করে মোহগ্রস্ত হয়ে থাকুক। অন্তত উজান চৌধুরী কখনোই নিজের ভালোবাসার মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চায় না। দেখুন প্রফেসর সাহেব, একদম আমার উপরে মিথ্যা অ্যালিগেশন দেবেন না বলে দিলাম। আমি কত লিলিপুট বাচ্চা একটা মেয়ে, আর আপনি আমাকে বলছেন আমি নাকি প্রশ্ন আউট করেছি, তাও আবার আমার নিজের জনের জানের টুকরো স্বামী জানকে বন্ধক দিয়ে। সিরিয়াসলি, কোনটা ডাইনি আপনাকে কি বোঝালো আর আপনি অমনি চোখ বুঝে সেটা বিশ্বাস করে নিলেন? উজান কিছু বলতে যাবে তার আগে মুখ কপালে হাত দিয়ে আবেগের সুরে আবারও শুরু করলো। এই জন্যই আমার দাদি বলতো, স্বামী মানে আসামি। এরা জাতগতভাবেই খারাপ। কুত্তার লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তেমনই ওরাও। এদের কপালে যত ভালোবাসা ঢেলে দেওয়া হোক না কেন, ওদের নজর সবসময় অন্যের বইয়ের দিকেই থাকে। কার না কার ডাইনি বউ আপনাকে আমার নামে কুবুদ্ধি দিয়ে দিয়েছে, আর তার জন্য আপনি এখন ঘরে এসে আমাকে খারাপ বলছেন? নষ্ট পুরুষ একটা। উজান নিজের রক্তচক্ষু নিয়ে স্তম্ভিত হয়ে মৌরির দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার মন চাইছে এই বিচ্ছু মেয়েটাকে দুটো চালা কাঠে বাড়ি দিয়ে সোজা করে সাইজ করতে, কিন্তু আফসোস সে তো করতে পারছে না। মেয়েটা ঠিক কোন লেভেলে তারা আর যাওরা তা আজ উজান হারে হারে বুঝতে পারছে। নিজে এত বড় একটা অপকর্ম করেও কি সুন্দর উল্টো অন্যজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। তার এই অভাবনীয় কাণ্ড দেখে উজান জাস্ট হা করে তাকিয়ে রইল। সে নিজের সিআইটি ক্যারিয়ারে এবং এই শিক্ষকতা জীবনে বহু পাজি আর ধূর্ত অপরাধী দেখেছে, কিন্তু তার ঘরের এই বৈধ বউটা যে এত বড় মাপের পাজি হতে পারে তা তার দূরতম কল্পনাতেও ছিল না। ততক্ষণে উজান নিজের রাগ সামলাতে না পেরে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, জাস্ট শাট আপ ইডিয়েট মেয়ে। আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে নষ্ট পুরুষ মনে হয়, হ্যাঁ? আর আমি মোটেও কোনো মিথ্যা বলছি না। শিরিন আমাকে নিজের মুখে সব বলেছে। তুমি তার কাছ থেকে অলরেডি দুটো বিষয়ের প্রশ্নপত্র আগেভাগে নিয়ে এসেছো। ফার্স্ট সেই প্রশ্নগুলো কোথায় রেখেছো আমাকে দাও। মৌ নিচে বড় বড় চোখ দুটো ছোট ছোট করে উজানের সব কথা শুনছিল। হঠাৎই সে মুখ কুচকে নিল, বেশ ভাব নিয়ে বলল, আপনাকে সব দিক থেকেই নষ্ট পুরুষ মনে হয়। শালার ঘরে এত সুন্দরী অপ্সরা বউ থাকতেও বাইরে ওই ডাইনিদের দিকে নজর যায়। হায় আল্লাহ, এ তুমি কেমন লজ্জাপর দিলা আমায়। এ নিজের ঘরের বউকে চোখে দেখে না, কিন্তু পরের বউকে ঠিকই দেখে। ওনার কাছে আমার কথার কোনো ভ্যালুই নেই। ওনার কাছে নিজের ওই প্রাণের এক্স ডাইনি শিরিনের ভালোবাসি। জাস্ট শ্যাট আপ পিচ্ছি। ফাজলামোর একটা লিমিট আছে। অন্যায় করে আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো? কান ধরে এখনই 100 বার উঠবোস করো ফার্স্ট, নয়তো এরপরের পানিশমেন্ট কিন্তু আরও অনেক বড় হবে। মৌ নিজের মুখ ভেঙিয়ে বেশ দৃঢ় গলায় উত্তর দিল, আপনার পালে শাটাপের গুল্লি মারি। পারবো না আমি উঠবোস করতে। কি করবেন শুনি, কি করবেন আপনি আমার? মৌয়ের এমন তারামুখ উত্তর শুনে ওজান মোটেও খুশি হতে পারল না, বরং সে নিজের চোখ রাঙিয়ে তার দিকে এক পা এগোলো। ওজানের সে রাগান্বিত ও ভয়ঙ্কর চোখ দেখে মৌ এবার সত্যি সত্যি শুকনো ঢোক গিলল। মুহূর্তের মধ্যে তার মুখ থেকে সব হাসি বিলীন হয়ে গেল। উজান যেই না তাকে ধরতে এক পা বাড়ালো, অমনি মৌ চিল পাখির মতো বেড থেকে লাফিয়ে দৌড়ে কক্ষ ত্যাগ করলো। তার এই হুঠার দৌড়ানোর কাণ্ডে উজান ভীষণ বিরক্ত হলো। দূর, একটা মেয়ের শরীরে সামান্য ব্যালেন্স থাকা দরকার, কিন্তু এর মধ্যে তো তা বিন্দুমাত্রও নেই।
মৌ এক দৌড়ে সোজা নিচে ড্রয়িং রুমে গিয়ে হাজির হলো। উজানা তার পিছু পিছু নিচে নেমে এলো, কিন্তু ততক্ষণে মৌ গিয়ে সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর পেছনের দিকে লুকিয়ে ওনার শাড়ির আঁচলটা শক্ত করে আঁকড়ে ধরে ঠাল বানিয়ে দাঁড়িয়ে পড়েছে। উজান ড্রয়িং রুমে এসে তাদের সামনে দাঁড়িয়ে তাতে দাঁত পিষে বলল, এই ফাজিল মেয়ে, বের হও আমার আম্মুর পেছন থেকে। উজান চৌধুরীর মুখে মুখে, এত বড় বড় তর্ক, বেরিয়ে এসো বলছি, আজ তোমাকে মজা দেখাচ্ছি। মৌ শাশুড়ির পেছন থেকে একটুখানি মুখ বের করে কাঁপতে কাঁপতে বলে, শাশুড়ি আম্মা বাঁচাও প্লিজ, তোমার এই জল্লাদ গুন্ডা ছেলে আজ আমাকে মেরেই ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না গো আম্মা, তোমাকে অন্তত একবার দাদি বানিয়ে তারপর মরার কথা ভাববো। মৌয়ের মুখে এই দাদি বানানোর কথা শুনে উজান ডাকে গজগজ করতে করতে বলে উঠল, ইডিয়েট একটা, একদম মুখ ভেঙে দেবো তোমার। এত বড় অন্যায় করেও আবার শাশুড়ির কাছে গিয়ে নাটক করা হচ্ছে। উজান যেই না হাত বাড়িয়ে মৌকে ধরতে যাবে, অমনি মৌসুমী চৌধুরী মাঝখানে হাত দিয়ে ছেলেকে বাধা দিলেন। তিনি উজানকে ধমকে দিয়ে বললেন, বাবা কি হচ্ছে এসব? মেয়েটা মাত্রই তো একটু আগে কলেজ থেকে ধকল সেরে বাড়ি আর এলো, আর তুই এসে ওকে এভাবে বকছিস কেন? হ্যাঁ, বাচ্চা মেয়ে একটা। আম্মু সিরিয়াসলি তুমি এই বিচ্ছু মেয়েটাকে এখনো বাচ্চা মেয়ে বলছো? উজান নিজের কপালে হাত দিয়ে প্রায় আর্তনাদ করে উঠল। জানো আমার এই গুণবতী বৌমা আজ কি কীর্তি ঘটিয়েছে? ও আমাকে এই শিরিনের কাছে বন্ধক রেখে পরীক্ষার প্রশ্ন আউট করেছে। নিজের জীবনে কোনোদিন শুনেছ নিজের বউ নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে বন্ধক দেয়? এই ফাজিল মেয়ে ঠিক তাই করেছে। যখন দেখলো পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কাবু করতে পারছে না, তখন সোজা ওই কালনাগিনীর কাছে গিয়ে আমাকে বন্ধক রেখে দুটো প্রশ্ন অলরেডি নিয়ে এলো। উজানের কথা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেমন মনোযোগে হা হো করে হেসে উঠল, তেমনি বিস্ময়কর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। এইটুকু একটা মেয়ের মাথায় এত কুচক্রি বুদ্ধি কিভাবে আসতে পারে, তা ভেবে সবাই তাজ্জব। ঠিক তখনই পরিস্থিতি বুঝে মৌ আড়ালে উজানকে একটা ফ্রাইং কিস ছুঁড়ে দিয়ে চোখ টিপ দিল। তারপর শাশুড়ির দিকে ফিরে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, শাশুড়ি আম্মা বিশ্বাস করো, তোমার ছেলে সব মিথ্যে বলেছে। তুমি বলো এই ইনোসেন্ট বাচ্চা মেয়েটা কি এমন অকাম করতে পারে? সে আমাকে চুমু দিতে চাইছিল, শুধু আমি বারণ করেছি, সেই জন্য আমার নামে মিথ্যা আলিগেশন দিচ্ছে। মাহমুদ সইবে না, আপনার ওপরে গজব পড়বে গজব। ময়ের মুখে এমন অবলীলায় বানিয়ে বলা কথা শুনে উজান হতভম্ব হয়ে দুপা পিছিয়ে গেল। বিষম খেয়ে কাঁচতে কাঁচতে সে প্রায় মেঝেতেই বসে পড়ার উপক্রম হলো। ঠিক তখনই কোথাও থেকে ইফাত হন্তদন্ত হয়ে দৌড়ে এসে উজানের পাশে বসলো এবং তার কানে ফিসফিস করে বলে, ভাই আমার ফুলকন্যা কোথায় রে, প্লিজ বল না কোথায় ও। মেহেরের নাম শুনতেই উজানের সব রাগ গিয়ে পড়লো ইফাতের উপরে। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের পা থেকে জুতো খুলে সজোরে ইফাতের দিকে ছুঁড়ে মারল। ইফাত ভাগ্যবশত চট করে সরে যাওয়ায় ওটা গায়ে লাগেনি। ঠিক তখনই মৌ ইফাতের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে উঠল, দুলা ভাই আপনার সে হাসপাতালে আছেন, আর এই যে আপনাকে এত বড় মিষ্টি খবরটা দিলাম, তার জন্য আসার সময় আমার জন্য এক ডজন আইসক্রিম নিয়ে আসবেন। ইফাত উজানকে আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বাঁকা হাসলো। সে মুচকি এসে মৌয়ের উদ্দেশ্যে আওড়ালো, ওকে ভাবিজান ডাল, আমার 10টা না 5টা না, পিচ্ছি মাত্র একটা ভাবিজান। তার জন্য আইসক্রিম কেন, যা যা লাগবে আমি সব এনে দেবো। উজান আগে ফুসতে ফুসতে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে সদর দরজা দিয়ে পালিয়ে গেল। উজান একবার সদর দরজার দিকে তাকিয়ে তো আরেকবার মৌয়ের দিকে। পুরো ড্রয়িং রুমে পরিস্থিতি এখন তার হাতের বাহিরে। তার মা ভাবি সহ বাড়ির সবাই হেসেই যাচ্ছে। উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে, আইসক্রিমের ব্যাপারটা না হয় রুমে গিয়ে খুব ভালো করে দেখে নিচ্ছি, কিন্তু তার আগে সবার সামনে দাঁড়িয়ে কি বললে আমি চুমু দিতে পারিনি বলে তোমার নামে মিথ্যে এলিগেশন দিচ্ছি? সিরিয়াসলি মিসেস চৌধুরী, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা শেষ হওয়ার আগে ড্রয়িং রুমে উপস্থিত সবার সামনে উজান এক ঝটকায় মৌকে নিজের কাছে টেনে নিয়ে এক গভীর ও নিবিড় ছোঁয়া দিয়ে বসলো ওর উষ্ঠজোড়ায়। আচমকা এমন এক অভাবনীয় ও লজ্জাজনক কাণ্ড ঘটবে তা মৌ নিজের দূরতম কল্পনাতেও ভাবেনি। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল যখন সে চোখ মেলে দেখল বাড়ির সবাই তাদের দিকে হা করে ট্যাপ করে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন লজ্জায় ময়ের ইচ্ছে হচ্ছিল জীবন্ত মাটির নিচে ডসে যেতে। মনে মনে ভাবল সে একটু বানিয়ে মিথ্যে বলেছে, তাই বলে এই জঙ্গলি লোকটা সবার সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ওদিকে উজান মৌকে ছেড়ে দিয়ে বুক ফুলিয়ে পুরো ড্রয়িং রুমে সবার উদ্দেশ্যে বিজয়ী হাসিতে আওড়ালো। চুমু তো সবার সামনে দিয়েই দিলাম, এবার অন্তত সবাই বিশ্বাস করে যে এই ফাজিল মেয়েটা সত্যি সত্যি নিজে বরকে বন্ধক রেখে প্রশ্ন আউট করেছে। আরিফুল চৌধুরী এবার অত্যন্ত গর্বের সাথে উজানের দিকে এগিয়ে আসলেন। ছেলের কাঁধে স্নেহের হাত রেখে তিনি মুচকি হাসলেন। ভাবতে সত্যি বলছিস নাকি বানিয়ে মিথ্যা বলছিস সেসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে তুই এখন সবার সামনে যে কাজটা করলি তাতে আমি বড্ড খুশি হয়েছি।
এতদিনে তোকে দেখে মনে হচ্ছে তুই আমার বাপকা বেটা। চালিয়ে যা বাপ, সফল হবি একদিন। এই বলে তিনি মৌরির দিকে তাকাতেই মৌ যেন মেঝেতে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলল। তীব্র একটা লজ্জা তাকে চারিপাশ থেকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল। সে আর এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে নিচের রুমের দিকে পা বাড়ালো। ওদিকে উজান নিচে সবার সামনেও লজ্জায় মাথা চুলকাতে মৌয়ের পিছু পিছু ওপরে চলে গেল। গোধূলি লগ্ন বিকেল। পশ্চিম আকাশে সূর্য ডোবার মহেন্দ্রক্ষণ। চারিদিক থেকে মৃদু শীতল বাতাস বয়ে আসছে। আর সেই বাতাসে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে ইফাত আর মেহের। মেহেরকে হাসপাতাল থেকে নিজে বাইকে করে নিয়ে আসেছে ইফাত। এই মেয়েটার পাশে থাকলে এক অন্যরকম অদ্ভুত ভালো লাগা কাজ করে ইফাতের মনে। সেই জন্য বাইকে তন্ময়ের কাছে দিয়ে হেঁটে চলছে দুজন। ইফাত এক হাতে মেহেরের কলেজ ব্যাগটা নিয়ে পরম মুগ্ধতা মেশানো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। মিহির তখন আপন মনে স্ট্র দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছিল। এরই ফাঁকে সে আর চোখে ইফাতের দিকে তাকালো। ইফাতের অমন অপলক চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে প্রশ্ন করলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ইফাত চোখ না সরিয়ে বলল, ভাবছি। কি ভাবছেন? ভাবছি আমার এই মিষ্টি ফুলকোনাকে বউ হিসেবে কেমন লাগবে। তার পাশে গিয়ে এই ইফাত চৌধুরীকে আদৌ মারাবে নাকি পাথরের গলায় মুক্তোর মালা বলে মনে হবে। মেহির কফিশোলা খিলখিল করে হেসে উঠল। তার সেই হাসির মোহময় ঝলকে মুহূর্তেই ইফাতের ঠোঁটে কোণেও চওড়া হাসি ফুটে উঠল। কিন্তু পর মুহূর্তে মেহেরের ফুটফুটে মুখ দুটো যেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। তার উজ্জ্বল মুখটা হুট করে কালো হয়ে যাওয়ায় কারণ ইফাত ঠিকই বুঝতে পারল না। সে কপাল কুঁচকে নরম সরে শুধালো, কি হলো ফুলকন্যা? হুট করে মুড অফ কেন হলো তোমার? মেহের একরাশ বিষণ্ণ চোখে ইফাতের দিকে তাকিয়ে অসহায় সরে আওড়ালো, কেন এত মায়া বাড়াচ্ছেন? কোনোদিন কি তাকদির থেকে আপনি হারিয়ে যান? তবে আমি আপনাকে ছাড়া কিভাবে বাঁচব? ইফাত নিচে গভীর দৃষ্টি মেহিরের চোখের ওপরে স্থির করল। মেয়েটার কথার ভাঁজে ভাঁজে একটা তীব্র অসহায়ত্ব লুকিয়ে আছে। সে যে ইফাতকে হারানোর ভয় পাচ্ছে তা ইফাত খুব ভালো করে বুঝতে পারল। মেহিরের মনে ইচ্ছে হচ্ছে ইফাত হয়তো তাকে কোনো একটা মাঝ নদীতে একলা ফেলে চলে যাবে। সে জীবনে কখনো এত গভীর ভালোবাসা পায়নি, তাই হয়তো তার মনে হারানোর বড্ড বড্ড বেশি। চারিপাশের কোলাহলের মাঝে ইফাত খুব স্লো ভয়েসে আওড়ালো, ফুলকন্যা একটু টাচ করতে পারি তোমায়? মেহের স্তব্ধ হয়ে তার দিকে তাকালো। চারিপাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে, তার উপরে বিয়ের আগে এমন একটা আবদার সে কিভাবে মেনে নেবে? এতদিনে ইফাতকে তার মনে ধরেছে ঠিকই, কিন্তু মানুষটা তো এখনো তার জন্য পুরোপুরি বৈধ নয়। তবে কেন সেই নিষিদ্ধ সম্পর্কে স্পর্শে সম্মতি দিবে? মেহের লজ্জা ও নীতিবোধে থেকে চট করে নিজের মাথা নিচু করে নিল। তার এই লাজুক প্রত্যাখ্যান দেখে ইফাত শব্দ করে হেসে উঠল। ওকে ওকে, মুড অফ করো না ফুলকন্যা, আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি বৈধতা নিয়ে তোমায় টাচ করব। এবার অন্তত একটু হাসো। মেহের চোখ তুলে তাকালো। মানুষটা তাকে বড্ড ভালোবাসে, কিন্তু তবুও মনের ভেতরে ভয়টা কিছুতেই কাটতে চায় না। সে সত্যি তাকে ছেড়ে যাবে না তো? ঠিক তখনই তার কানের কাছে ইফাতের দুষ্টুমি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, এমন বাচ্চাদের মতো করে জুস কে খায় শুনি? আমি বিয়ে করে ঘরে একটা বউ তুলবো নাকি কোনো বাচ্চাকে? শোনো, আগেই বলে দিচ্ছি, ইফাত চৌধুরী কিন্তু প্রচণ্ড অধৈর্য একটা ছেলে। এখন না হয় দূরে দূরে আছি, তবে তোমায় যেদিন পুরোপুরি নিজে করে পাবো সেদিন কিন্তু আর একদম ধৈর্য ধরতে পারবো না। সেই জন্য নিজেকে আগে থেকেই মেন্টালি তৈরি করে রেখো। শুধু বাচ্চাদের ডোজ নয়, তুমি যা চাইবে আমি তাই এনে দেবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে। আমার খিদে পেয়েছে। মেহেরের এমন অপ্রাসঙ্গিক উত্তর শুনে ইফাত মৃদু হাসলো। মেয়েটার এই ভয়ার্থ ও লাজুক চাহনি দেখলেও তার মনটা পরম তৃপ্তিতে ভরে যায়। অতঃপর ভেতরে একরাশ মিষ্টি প্রেমের আবেশ নিয়ে দুজনেই বাড়ি থেকে রওনা হলো। পরবর্তী পর্ব লেখিকা দিলে আমি দিয়ে দিব। আর গল্পটা রানিং ছিল, এটা আপনারা অনেকেই জানেন। আর লেখিকা মোটামুটি খুব একটা দেরি করে না গল্প দিতে। আজকে উনি বলেছে যে একসাথে ২টা পর্ব দিবে। সো আজকে যদি উনি একসাথে ২টা পর্ব দেয় তাহলে কালকে আমি তোমাদেরকে একসাথে ২টা পর্ব দিয়ে দিব। আই মিন ৮ নাম্বার পর্ব দিব।